সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। তো আজকে রাখি পূর্ণিমা, সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। ছোট ছোট বোনেরা তাদের দাদা বা ভাইদেরকে রাখি পরাবে, বড়রাও পরাবে। আমি যেহেতু দূরে থাকি তাই আমার মানে সোনাইকে রাখি পরানো বিয়ের পর থেকেই আর হয় না। তো ঠিক আছে, কিছু করার নেই। কিন্তু আমার বাড়িতে যে আমার দাদারা আছে, এখন আবার আমার পাঁচজন দাদা হয়ে গেছে। গণেশ দাদা তো আছেই, যাকে আমি ছোটবেলা থেকেই রাখি পড়াই। গণেশ দাদা, বলু দাদা, যোগু দাদা, হুনু দাদা এবং কার্তিক দাদা, সবাইকে আজকে রাখি পরাবো। রাখিটাকে নিয়ে চলে এসেছি, আনানো মানে রাখি অনলাইনে আনিয়ে নিয়েছি, মিষ্টি ফুল সব আনিয়ে নিয়েছি। চলো এখন পুজোটা সেরে নেওয়া যাক। এই যে আমার সব দাদাদের রাখি এখানে নিয়ে নিয়েছি, সবাইকে পরাবো। দেখতেই পাচ্ছ যে সবাইকে আমার রাখি পরানো হয়ে গেছে। গোপুকেও একটা রাখি পরিয়ে দিয়েছি, ও বাড়ির বাচ্চা মানুষ, ওর রাখি পরানোর কেউ নেই এখন বলে কি ওকে রাখি পরানো হবে না, তাই আমি প্রত্যেক বছর ওকে রাখিটা পরিয়ে দিই। আর এদিকে আমার পুজোও হয়ে গেছে। আমাদের পুজো এই জাস্ট কমপ্লিট হলো। দেখো আমি সেই পুজো করতে বসেছিলাম, প্রায় তখন 6:30 বাজে, আর এখন বাজে 8:30টার প্রায় কাছাকাছি। তো এই পুজো কমপ্লিট হলো, এবার আমরা ব্রেকফাস্ট করব। চলো। সকালবেলায় চিয়া সিডস আর তার সাথে লেবু আর মধু দিয়ে খাই, তো সেটাই এখন অভিজিৎ বানিয়ে নিচ্ছে। আমার কমেন্টে অনেক বন্ধুরাই মাঝে মাঝে বলেন যে তাদের বাড়ির পুরুষেরা ঠিক বাড়ির কাজকর্ম করতে জানে না। আমি খুবই লাকি। হ্যাঁ, আমি লাকি যে ভাগ্যক্রমে আমাকে অভিজিৎকে কাজগুলো শেখাতে হয়নি, ও নিজেই কাজগুলো জানে। তবে আমি ওকে এই কাজগুলো করা থেকে কখনো বিরত করিনি। একজন পুরুষ জীবনের প্রতিটি কাজকে কতটা সম্মান দেবে আর মেয়েদেরকে কতটা সম্মান দেবে, এটা কিন্তু নির্ভর করে আরেকজন মেয়ের উপরই। কারণ একজন মেয়েই তার সন্তানকে মানুষ করার সময় তাকে এই শিক্ষাগুলো দিয়ে থাকে। এখন যদি এই কাজটি তার মা না করে থাকে, তাহলে দায়িত্ব নিয়ে সেই কাজটা তার ওয়াইফকে করতে হবে। কারণ মায়ের পরে যদি ছেলেদেরকে কেউ কিছু শেখাতে পারে, তাহলে সেটা তার ওয়াইফ। তাই আমি অবশ্যই বলবো যে যদি আপনার লাইফ পার্টনার কাজগুলো না জেনে থাকে, তাহলে তাকে এনকারেজ করুন। আর যদি জেনে থাকে, তাহলে তাকে এই কাজগুলো করা থেকে বিরত করবেন না। আর সেই সমস্ত পুরুষ বন্ধুদেরকে বলবো, আপনারা মাঝে মাঝে বাড়ির কাজে নিজের মা অথবা নিজের ওয়াইফকে একটু হেল্প করুন। দেখবেন বাড়ির মধ্যে না একটা সহজ সরল সুন্দর জীবনযাত্রা খুঁজে পাবেন, এবং বাড়ির যে বাচ্চারা থাকবে তারাও জীবনের প্রতিটি কাজকে সম্মান করতে শিখবে। তার সাথে সাথে বাড়ির মহিলাদেরকে কতটা সম্মান করতে হয় শুধু নয়, এই পৃথিবীর নারী জাতিকে কীভাবে সম্মান করতে হয় সেটা অটোমেটিক্যালি শিখে যাবে। এর জন্য আলাদা করে কোনো নারী আন্দোলনের প্রয়োজন হবে না। অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। আর এদিকে তোমরা ভাবছো আমি এটা কি করছি। গতকালকে অর্থাৎ আগের দিনের ভিডিওতে তোমরা যেটা কোকামগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখেছিলে, সেগুলো ওভারনাইট ভেজানোর পরে দেখো জলের মধ্যে কোকামের কালার চলে এসেছে। এখন ওই জল আর কোকামগুলো নিয়ে কোকামটাকে পেস্ট করে নেবো। দেখতেই পাচ্ছ কোকামের পেস্ট করা হয়ে গেছে, ওটা একটা বোলে আমরা নিয়ে নিয়েছি। এরপরে এই কোকাম থেকে আমরা সিরাপ কিভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। সিরাপ বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে, বা আমি এখানে সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানের মধ্যে 1 কাপ জল নিয়ে নিয়েছি। জলটা ফুটতে থাকবে, সেই সময়তে আমরা 1 কাপ চিনি ওর মধ্যে মিশিয়ে দেবো। 1 কাপ জলে 1 কাপ চিনি। আমি যদিও চিনির পরিমাণটা একটু কম নিয়েছি, কারণ আমরা মিষ্টিটা একটু কম খাই বলে। এরপরে চিনিটাকে ডিসলভ করতে হবে, এর জন্য বারবার আমরা চিনিটাকে নাড়াচ্ছিলাম। দেখো যখন জলের মধ্যে চিনিটা ডিসলভ হয়ে যাবে, সেই সময় পেস্ট করে রাখা কোকামগুলোকে আমরা এর মধ্যে মিশিয়ে দেবো। এইভাবে মিনিট 5 কোকামটাকে কুক করার পরেতে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন জিরে ভাজার গুঁড়ো। আমরা যে পরিমাণে আমি 100 গ্রাম কোকাম নিয়েছি, এখানে 1.5 চামচ মতন আমরা জিরে ভাজার গুঁড়ো দিয়েছি। তার সাথে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতন বিট নুন। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে 8 থেকে 10 মিনিট কুক করে নিতে হবে। যা এটা আমি স্টিয়ার করতে করতে কুক করি। এবার আমরা লেবু অ্যাড করবো, একটা পুরো লেবু অ্যাড করবো। এটা দিয়ে কি সুন্দর ফিল হয়ে যায় না। এবার এটা ছাঁকতে হবে। এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা হাত দিয়ে ধরো। এটার মধ্যে আগে ঢালছি।
করে দিলাম পুরোটাই একসাথে। এখান থেকে আস্তে আস্তে এটা ছাঁকতে হবে, আর এই স্ট্রেন যেটা পড়ে থাকবে ওটা ফেলে দিতে হবে। হ্যাঁ, ছেঁকে নিয়ে আর কিছু না। এবার এটা ঠান্ডা হোক, তারপর ফিরে আসছি। এই যে আমরা পুরো এটা ছেঁকে নিয়েছি সিরাপটা, এখন এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা। দেখতেই পাচ্ছ ধোঁয়া হচ্ছে, এটা ঠান্ডা হোক, তারপর ফিরে আসছি। এই যে আমাদের সিরাপ কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়া কোকাম সিরাপকে যে কোনো কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেওয়া যাবে। আমি এখানে একটা কাঁচের বটলে রেখে দিচ্ছি, আর এটাকে ফ্রিজে রাখলে 1 মাস ইউজ করা যাবে, আর যদি নর্মাল রাখা হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে এটাকে খেয়ে নিতে হবে। এখন এই সিরাপটা থেকে কিভাবে শরবত বানানো যায়, বেশ অনেক রকমভাবেই শরবত বানানো যায়, সেই রেসিপিটা আজকে শেয়ার করছি না, আমি নেক্সট দিন শেয়ার করব। তবে একটা সাধারণ একদম সিম্পল একটা শরবত বলে দিচ্ছি। এখান থেকে জাস্ট 5 থেকে 6 চামচ মতন সিরাপ নিয়ে একটা গ্লাসের মধ্যে ঠান্ডা জল বা নর্মাল ওয়াটারের মধ্যে মিশিয়ে সুন্দর একটা শরবত, রিফ্রেশিং শরবত বানানো যেতে পারে। কোকাম সিরাপটা ফ্রিজে রেখে সোজা চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন করতে। তো আজকে লাঞ্চের মেনুটা একদম অন্যরকম। চিংড়ি মাছের মালাইকারি বানাবো, আর তার সাথে বাসন্তী পোলাও। আমি জানি অনেকেরই মনে হবে বাসন্তী পোলাওয়ের সাথে তো চিকেন কষা বা মাটন কষাই বেশি ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বাসন্তী পোলাওয়ের সাথে মাছ খেতে বেশি ভালোবাসি, কিন্তু অভিজিৎ খুব একটা আবার মাছ খেতে ভালোবাসে না। তাই জন্য আমি এই চিংড়ি মাছের মালাইকারির কম্বিনেশনটা করে রেখেছি বাসন্তী পোলাওয়ের সাথে, যেটা অভিজিতেরও খুব পছন্দ। তো চিংড়ি মাছের মালাইকারির নর্মাল রেসিপি তোমরা সবাই জানো, তারপরেও আমি রেসিপিটা এখানে স্ক্রিনেও শেয়ার করে দেবো। আমি এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানানো কিন্তু ইউটিউব থেকে শিখেছি। এটা সাধারণত রেস্টুরেন্ট স্টাইল চিংড়ি মাছের মালাইকারি। আমার বাড়িতে যে চিংড়ি মাছের মালাইকারি বানানো হতো সেটা একদম অন্যরকমভাবে সর্ষে বাটা, নারকেল কুড়া দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানানো হতো। না, ভাপা বলে ভেবো না, চিংড়ি মাছের ভাপা একদমই আলাদা, আর আমার বাড়িতে যে চিংড়ি মাছের মালাইকারিটা বানানো হতো সেই রেসিপি একদমই আলাদা। কিন্তু দুঃখের বিষয় আমার ওই রেসিপিটা আমার দিদির কাছ থেকে শেখা হয়নি, আর এখন তো দিদি নেই, তাই আর কার কাছ থেকে শিখবো। সেই চিংড়ি মাছের মালাইকারির কি অদ্ভুত টেস্ট হতো বলে বোঝাতে পারবো না। তবে কোনো এক সময় রান্নাঘরের একটা দিনের একটা এপিসোডে আর কি বলা হয়েছিল যে ওইভাবে যে চিংড়ি মাছের মালাইকারিটা বানানো হয় সেটা নাকি বেসিক্যালি বরিশালের মালাইকারি রেসিপি। যদিও আমাদের বাড়ির কারোর সাথে বরিশালের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, তারপর আমার বাড়িতে ওই স্টাইলটাই ফলো হতো। যদি তোমাদের মধ্যে থেকে কেউ ওইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানানো জেনে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে আমার সাথে একটু রেসিপিটা শেয়ার করে দিও, কারণ আমি ওই রেসিপিটা ব্যক্তিগতভাবে খুব মিস করি। মাঝে মাঝে না নিজের ছোটোবেলায় খাওয়া সেই রেসিপিগুলোকে যদি খুঁজে পাই তাহলে মনটা খুব ভালো হয়ে যায়। আমি এরকম বিভিন্ন চ্যানেল খুঁজে খুঁজে দেখিও, যে যদি কোথাও থেকে সেই ছোটোবেলার হারিয়ে যাওয়া রান্নাগুলোর একটু একটু রেসিপি খুঁজে পাই। যতদিন দিদি ছিল, দিদিকে ফোন করে অনেক রেসিপি শিখে নিয়েছিলাম, কিন্তু তারপরে অনেকগুলো রেসিপি শেখা হয়নি। আমাদের মালাইকারি একদম রেডি, আর দুপুরের পোলাওও রেডি। গোবিন্দভোগ চালের পোলাও আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি একবার খেয়ে দেখো, আর অবশ্যই তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর যদি ব্লগটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা যায়। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। বাই বাই।